আমার বাবাদেরকে আটক করা হয় ২০১০ সালের ২৯ জুন এবং উনি একা আটক হন নাই ওইদিন। ওইদিন ঢাকার একটা মিটিং থেকে আটক করা হয়েছিল আমাদের জামাতের তৎকালীন আমির মাওলানা মহিউদ্দিন রহমান নিজামী এবং শহীদবাগে থেকে আটক করা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। আর আমার বাবা তখন ফরিদপুরে যাচ্ছিলেন, তখন তো পদ্মা ব্রিজ ছিল না, ওনারা যেতেন হচ্ছে আরিচা পাটুরিয়া ওই দিকে। তো ওনাকে যাওয়ার পথে সাভার থেকে আটক করা হয়। এনাদেরকে কিন্তু যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক করা হয়নি, হয়েছিল হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটা মামলায়। তো ওই মামলায় পরের দিনই তারা জামিন পান, কিন্তু এরপরে এক রাতের মধ্যে অনেকগুলো মামলা দেয়া হয়। অর্থাৎ ওনারা যখন ডিবি অফিসে আটক ছিলেন এই তিনজন, ওই এক রাতে ওনাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা দেওয়া হয়। সেই মামলার মধ্যেও কিন্তু এই মানবতা বিরোধী অপরাধের মামলা নয়, অন্য মামলা, পলিটিক্যাল বা যেগুলো আমরা খুবই এখনকার সময় খুবই হালকা মামলা বলি সেগুলো। এই মামলাগুলোতে দিয়ে তাদেরকে রিমান্ডে নেওয়া শুরু হয়। আমাদের রিমান্ডে সবচেয়ে বেশি ছিলেন এই তিনজনের মধ্যে সাঈদী সাহেব, খুব সম্ভবত ৩১ দিন। দ্বিতীয় সেকেন্ড হায়েস্ট হচ্ছে আমার বাবা, ২৭ দিন, এবং তারপরে নিজামী সাহেব তুলনামূলকভাবে সেই তুলনায় কম। তো এই যার কারণে তাদের এই ক্রাইসিসগুলো কিন্তু তখন হয়। ফলে আপনি যদি বলেন যে মামলার বিষয়ে তার অভিমত প্রাথমিক অবস্থায় কী ছিল, ওই সময় তো এই মামলাটা ছিলই না। তো তখন তারা আসলে এত হালকা মামলা, এই পরিমাণ রিমান্ড বা এই বয়সের বা সাবেক মন্ত্রী, তাদেরকে ৯ দিন করে রিমান্ড টানা, এইরকম আসলে কল্পনাতীত। তো তখন ওই বিষয়টাই মুখ্য ছিল যে এটা বড় একটা নির্যাতন। এটা পরবর্তীতে যখন কয়েক মাস পরে যখন তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়, তখন থেকে আসলে মূলত ওই মামলার প্রক্রিয়াটা শুরু হয়। এখানে খুবই অদ্ভুত একটা বিষয় বলা দরকার, এটা জাতির জানা দরকার, জনগণের জানা দরকার। সেটা হচ্ছে যে দেখেন, যে কোনো মামলা যখন কোনো একটা অপরাধ সংগঠিত হয়, আমরা যখন দেখি যে কোনো একটা অপরাধ কোনো একটা জায়গায়, ধরেন কোনো একটা অপরাধ হয়েছে, সেটাকে আমরা দেখি যে একটা হলুদ বর্ডার দিয়ে আগে ওইটাকে ঘেরাও করে লেখা থাকে যে ডু নট ক্রস। ওইটাকে বলে হচ্ছে আপনার ধরেন যে প্লেস অফ অকারেন্স। এবং ওইখানে ধরেন পরবর্তীতে আসে, পরবর্তীতে যারা গোয়েন্দা আছে তারা চেক করেন কোনো কিছু আলামত পায় কিনা, সেটাকে গিয়ে তারা মোটিভগুলো বোঝার চেষ্টা করেন, সেখান থেকে তারা কয়েকজনকে প্রাইমারি সাসপেক্ট করেন। এইভাবে করে তারপরে সেখান থেকে তারা পরবর্তীতে কাউকে ধরে আনেন, জিজ্ঞাসাবাদ করেন অথবা করেন না, পরবর্তীতে কারো বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়, এইভাবে একটা মামলা আগায়। যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোর একটা বড় সমস্যা হলো, যেটা মানে জনগণের জানা উচিত, সেটা হলো এখানে আগে অভিযুক্তদের আটক করা হয়েছে, এরপরে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। মানে আপনি আগে একজনকে হাত পা বেঁধে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যুদ্ধাপরাধের যে মামলা, যে আইনটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এখানে দুটো জিনিস থাকে না। একটা হচ্ছে যে কনস্টিটিউশনালি একজন মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস, এটা স্থগিত হয়ে যায়। আরেকটা হচ্ছে প্রচলিত যে আপনার অপরাধের, যেটাকে আমরা বলি ফৌজদারি কার্যবিধি, যেটার আলোকে একটা মানুষের মামলা হয়, যেটাকে আমরা ইংলিশে বলি সিআরপিসি বা কোড অফ ক্রিমিনাল প্রসিজার, ওইটাও কাজ করে না। ফলে এটা একটা মানুষকে মূলত মনে করেন যে একটা জন্মসূত্রে যিনি বাংলাদেশের নাগরিক, এরকম একটা মানুষকে আসলে হাত পা বেঁধে বিচারের মুখে ঠেলে দেওয়া হয়। তো এরকম করে ওনাদেরকে আগে আটকানো হলো, আটকানোর পরে ওনাদেরকে বারবার টাইম দিচ্ছে, ধরেন একটা ডেট দেয় ৩ মাস পরে, তদন্তকারী কর্মকর্তারা এসে বলে যে আমাদের এখনো হয় নাই, আবার ৩ মাস পর আরেকটা ডেট দেয়। এইভাবে করে ১.৫ বছর, ২ বছর পর্যন্ত কিন্তু তাদেরকে কারাগারে আটক রেখে তাদেরকে তদন্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে। অর্থাৎ এটা হচ্ছে যে আপনার অভিযুক্তদেরকে আগে, যেটা আমার বাবা আমার শেষ দিকেও তার বলেছেন, যে ওনারা আসলে আগে অভিযুক্তদেরকে ধরে তাদেরকে শাস্তি দিবেন এটা মাইন্ডসেট করে এরপরে আসলে বিচার প্রক্রিয়াটা শুরু করেছেন। ওইটাই হলো ওনার অভিমত ছিল।